বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে সিমন নামের একটা মেয়েকে, যে কিনা তার রেজাল্ট বেরিয়েছে বলে অনেকটা খুশি। তারপর আমরা ফেডরিক নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা তার বাবা, সে একজন সায়েন্টিস্ট এবং সে একটা ল্যাবে কাজ করে। তখনই ওই লোকটার কাছ থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে এরকম একটা বৃষ্টি আসতে চলেছে, যে বৃষ্টিতে সবাই মারা যাবে। এই জন্যে সে অনেক চিন্তিত এবং সে তাড়াহুড়া করে তার পুরো ফ্যামিলি নিয়ে কোনো একটা জায়গায় যেতে থাকে, কিন্তু কাউকে কিছু জানে না। এবং ফেডরিকের পুরো ফ্যামিলির কেউই জানে না যে তারা কোথায় যাচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে তার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর তারা তাড়াহুড়া করে জঙ্গলের পথ দিয়ে যেতে লাগে। তখনই ওই লোকটাও তাদের পিছু করতে থাকে। তখন তারা জঙ্গলের মধ্যে একটা বাংকারের সামনে এসে দাঁড়ায়, যেটা ফ্রেডরিকের কোম্পানির। তখন ফ্রেডরিক তাদেরকে জানায় যে তোমরা যাই হোক না কেন, তোমরা বাইরে যাবে না। আমি আমার টিমের একটা কাজের জন্য আমি বাইরে যাচ্ছি এবং আরও অনেক লোককে আমার সাহায্য করতে হবে। যাই হয়ে যাক না কেন, তোমরা কেউ বাইরে যাবে না এবং যত কিছুই হোক না কেন আমি তাড়াতাড়ি ফিরে আসব এবং রেসমসের অনেক খেয়াল রাখবে, কারণ ওদের তোমার দরকার পড়বে। এই কথা বলে ফেডরিক সেখান থেকে চলে যায়। তখনই সিমন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে বৃষ্টির সংস্পর্শে যারাই আসছে তারাই মারা যাচ্ছে এবং তারা অনেক ঘাবড়ে যায়। তখনই তারা দরজায় কারো নক করার শব্দ পায়। তখন সিমন জানায় যে মা গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু তার মা বলে যে এটা তোমার বাবা হতেই পারে না, কারণ ওর কাছে পাসওয়ার্ড আছে এই রুমে ঢোকার। যদি অন্য কেউ হয়ে থাকে তাহলেও খোলার দরকার নেই, কারণ সেই বৃষ্টির সংস্পর্শে আসার কারণে সেও মারা যাবে। তখনই সিমন তাকে না জানিয়ে দৌড়ে গিয়ে বাংকারটা খুলে দেয়। তার মাও তার পিছন পিছন আসে এবং ওইখানে যায়। তখন দরজাটা খোলার সাথে সাথে ওই লোকটা রেসমসকে টান দিতে লাগে। তখন তাকে বাঁচাতে গিয়ে তার মা বৃষ্টির সংস্পর্শে এসে যায় এবং তাদেরকে বলে যে বাংকারটা লাগিয়ে ফেলো, আমি তো কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তবে তোমরা কখনোই এই বাংকারটা খুলো না। তারপর সাথে সাথে তার মাও মারা যায়। তখন সিমন আর রেসমস অনেক কান্না করতে থাকে এবং সে তাকেই দোষারোপ করে যে আমাদের জন্যই আমাদের মা মারা গেছে। তখন দেখতে দেখতে সপ্তাহ, মাস এবং বছর কেটে যেতে লাগে, কিন্তু তারা কোনো সিগন্যালই পায় না। তখন সিমন সেখানে থাকতে থাকতে সে বুঝতে পারে যে তাদের মতো এরকম অনেক বাংকার আরও আছে। সে অনেকের সাথেই যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে কারোর সাথেই কথা বলতে পারে না। সে যতবারই বাইরে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে ততবারই সে ব্যর্থ হয়েছে। তখন সিমন তার ভাই রাসমসকে সান্ত্বনা দিতে থাকে যে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, পৃথিবী আগের মতোই সুন্দর হয়ে যাবে, তাদের বাবা ফেরত আসবে। কিন্তু সপ্তাহ পারি মাস, মাস পেরিয়ে বছর গড়াতে থাকে, কিন্তু কোনো কিছুই আগের মতো হয় না। ওইদিকে তাদের খাবারও অনেকটা ফুরিয়ে এসেছে। সেই জন্য রেসমস তার উপর অনেকটা রাগ করে থাকে যে কবে আমার বাবা ফিরে আসবে। আমি তো ছোট থেকেই বলতে বলতে আমি বড় হয়ে গেছি, কিন্তু বাবাও তো ফিরে আসছে না। সিমন এবং রেসমস তারা দুজন তাদের মা মারা যাওয়ার পর থেকে বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরের সূর্যের আলো পর্যন্ত দেখেনি। তাই সে একদিন চিন্তা করে যে সে একা একা বাইরে যাবে। তখন রেসমস যখন ঘুমিয়েছিল তখন সে প্রোটেক্টিভ স্যুট পরে বাইরে যায় এবং সে বাইরে গিয়ে দেখতে পায় যে একটা হরিণ হাঁটছে। তার মানে পুরো পৃথিবী আবার আগের মতোই হয়ে গিয়েছে। তখন সে শহরের দিকে যায়, গিয়ে দেখতে পায় যেখানে মানুষগুলো মরে পড়ে রয়েছে। কেউ এখানে লিখে গিয়েছে যে আমরা এখানে বেঁচে আছি, কিন্তু ওইটার ভিতরেও সে গিয়ে দেখতে পায় যে সবাই মৃত অবস্থায় পড়ে আছে। তার আসলে খাবারের অভাবে সবাই মারা গিয়েছে। তখন সে আবারও বাংকারে ফিরে আসে এবং রেমসকে জানায় যে বাইরে সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আমরা বাইরে যেতে পারবো। কিন্তু বাইরে কোনো খাবার নেই, কোনো মানুষকেও আমি দেখতে পাইনি। তারা দুইজন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তখন তাদের অক্সিজেন সিস্টেমকেও ব্লক করে দেয়। তখন তারা বাধ্য হয়ে দরজা খোলে। তখন তারা বাইরে গিয়ে দেখতে পায় যে কিছু সার্ভাইভাল লোক তাদেরকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আসলে সিমন যখন কালকে বাইরে গিয়েছিল তখন কিছু সার্ভাইভাল লোক তাকে দেখে তাকে ফলো করতে করতে এই বাচ্চাদের কাছে চলে আসে। তারা আসলে খাবারের খোঁজে এখানে এসেছে এবং সিমনকে তারা জানায় যে তোমরা আমাদেরকে খাবার দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, আর নয়তো বা তোমাদেরকে মেরে ফেলবো। তখন সিমন জানায় যে আমাদের কাছে কোনো খাবার নেই। তখন সার্ভাইভার টিমের যে ক্যাপ্টেন সে জানায় যে তাহলে তোমাদেরকে তো মরতেই হবে। তখন সে একটা প্ল্যান খাটায়। তার হাতে থাকা ট্যাবলেটে যে ম্যাপ ছিল সে ওইটা ভেঙে ফেলে এবং তাদেরকে জানায় যে এই জঙ্গলে আরও অনেকগুলো বাংকার আছে যেগুলোতে খাবার রয়েছে। যদি তুমি আমাদেরকে তোমাদের সাথে নিয়ে নাও তাহলে আমি তোমাদেরকে ওই বাংকার যাওয়ার জন্য সাহায্য করব। তখন ওরা কোনো উপায় না পেয়ে তাদেরকে তাদের সাথে নিয়ে নেয়। তারা সবাই যখন একসাথে হাঁটছিল তখনই মার্টিন তাদেরকে 6 বছরের ঘটনা খুলে বলতে থাকে যে বৃষ্টির কারণে কিভাবে 90% লোক মরে গিয়েছিল এবং মাত্র 10% লোকই বেঁচে ছিল।
কিন্তু ওই 10% লোকও শেষে খাবারের জন্য মারা যায়। মার্টিন আসলে একজন সোলজার ছিল, যার টিম মেম্বাররা সবাই মারা গিয়েছিল। তো মার্টিন কোনো রকম বেঁচে গিয়েছিল। তারপর তার সাথে দেখা হয় প্র্যাকটিকের, যে কিনা তার মতোই বন্দুক চালাতে পারতো, এবং এরকমভাবেই তাদের টিম মেম্বার 4 জনে পরিণত হয়। এবং তাদের টিমে আরেকজন মেয়েও ছিল যার নাম বিয়াটিক, এবং সে তাকে অনেক পছন্দ করত। এবং মার্টিন আরও জানায় যে এখন মানুষ খাবারের জন্য একে অপরের শত্রু হয়ে গিয়েছে, তাই আমাদেরকে একসাথেই থাকতে হবে। তখনই মার্টিন তাদের সামনে কয়েকটা গাড়ি দেখতে পায়। তখন তাদের সবাইকে সে লুকিয়ে পড়তে বলে, কারণ ওই গাড়িটা অন্য সার্ভাইভারদের, যারা কিনা একটা মেয়েকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে, কারণ তারা ওই মেয়েটাকে অনুসরণ করছে। তখন মার্টিন তার টিম মেম্বারদেরকে জানায়, চলো আমরা অন্যদিকে চলে যাই। কিন্তু সিমন ক্যাপ্টেনকে জানায় যে না, আমাদের তো তাকে হেল্প করা উচিত। তখন মেয়েটা দৌড়াতে দৌড়াতে বৃষ্টির পুরনো পানিতে পড়ে যায় এবং সে পুরোপুরি ভিজে যায়, যার কারণে তার মৃত্যু নিশ্চিত। এই জন্যে মার্টিন তাকে গুলি করে সহজ মৃত্যুর সুবিধা করে দেয়। তারপর তারা সবাই যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন সবাই মিলে প্ল্যান করে যে একটা পরিত্যক্ত বাড়িতে তারা থাকবে। তখন ওই বাড়িতে রেসমুস এক জোড়া ওয়াটারপ্রুফ জুতা পায় এবং সেই জুতাগুলো তার পাশে রেখে দেয়। এবং সে অন্য রুমে মার্টিন এবং বেয়ারটিককে অনেক কাছাকাছি দেখে, যেটা দেখে তার অনেক হিংসা হয়, কারণ সেও এখন বেয়ারটিককে পছন্দ করা শুরু করেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কালকেই আমাদের চ্যানেলে নেক্সট পার্ট আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।